স্বাগতম সবাইকে। প্রতিদিনের ন্যায় আজকে এসপি কোচিং এর পক্ষ থেকে লাইভ ক্লাসে ফিনান্স এন্ড ব্যাংকিং প্রথম পত্রের তৃতীয় অধ্যায় শুরু করা হবে। সবাই একটু সাউন্ড ক্লিয়ার কিনা জানাবো, তারপর আমি ক্লাসটা শুরু করছি। সাউন্ড ক্লিয়ার কিনা জানাবো, আর সাথে বন্ধুদেরকে শেয়ার করে দিব। সবাই একটু জানাই সাউন্ডটা ক্লিয়ার কিনা, আর যারা এখনো বন্ধুরা যারা আসেনি তাদেরকে একটু দ্রুত জানিয়ে দিই ক্লাস অ্যাড হওয়ার জন্য। আজকে ফিনান্স এন্ড ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আর এখানের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ নিয়ে কথা বলা হবে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আশা করি সবাই ভালো আছি। আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা ফিনান্স প্রথম পত্রের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত কথা বলেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তৃতীয় অধ্যায়ে এই চ্যাপ্টারটা বেসিক্যালি ম্যাথের চ্যাপ্টার। আচ্ছা, এই চ্যাপ্টার যেহেতু ম্যাথের বেসিক নিয়ে কথা বলবো, তাই জন্য ফ্রেন্ডদের একটু করে দ্রুত মেনশন করে দিয়ে শেয়ার করে দিই। আচ্ছা আচ্ছা, প্রথমে একটা বিষয় বলি, অর্থের সময় মূল্য জিনিসটা কি। যেমন আগে আমাদের সময়ে যখন আমরা মার্বেল কিনতাম, মার্বেলের উদাহরণটা দিই আমি সবসময়। যখন আমরা মার্বেল কিনতাম তখন 1 টাকায় 10 থেকে 12টা মার্বেল পাওয়া যেত। কিন্তু এখনের সময়টা দেখো, এখনের সময়ে এসে 1 টাকায় মাত্র 4টা মার্বেল পাওয়া যায়। 1 টাকায় মাত্র 4টা মার্বেল পাওয়া যায়। তার মানে দেখো, আগের যে 1 টাকা, আগের যে 1 টাকা সেটা কিন্তু এখনের 1 টাকার চেয়ে দামি। কেন দামি? 1 টাকা আগে যেমন ছিল, 1 টাকা এখনো তেমন, কিন্তু ওই 1 টাকা দিয়ে আমার প্রাপ্ত জিনিসের পরিমাণ কিন্তু আগে বেশি ছিল। এখন সে 1 টাকার
1 টাকা দিতে কোনো কিছু পাওয়াই যায় না বেসিক্যালি এখন। কিন্তু এই যে মার্বেলের বিষয়টা বলতেছে, 1 টাকা দিয়ে 4টা মার্বেল পাওয়া যায়, ঠিক আছে। আর তখন পাওয়া যেত 1 টাকা দিয়ে 10 থেকে 12টা মার্বেল। তাহলে এই যে সময়ের ব্যবধানটা আর সুদের হার, তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, এগুলোর কারণে দ্রব্যমূল্যের দাম যে বৃদ্ধি পাচ্ছে, তো এগুলোর কারণে টাকার মানটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই জন্য বলেছি এখনের 1 টাকার চেয়ে আগের 1 টাকা অনেক বেশি দামি ছিল। হ্যাঁ, তাহলে আসি আমরা প্রথমে দেখি, দেখো টাকার বা অর্থের মূল্য আছে কারণ এর দ্বারা দ্রব্য বা সেবা ক্রয় করা যায়। অর্থের এই ক্রয় ক্ষমতাকেই অর্থের সময় মূল্য বলা হয়, অর্থের মূল্য বলা হয়। কিন্তু অর্থের ক্রয় ক্ষমতা সব সময় একই রকম থাকে না। এই যে এই বিষয়টা, অর্থের ক্রয় ক্ষমতা সব সময় একই রকম থাকে না, সময়ের পরিবর্তনের সাথে সাথে। এই যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনটার সাথে সাথে দ্রব্যমূল্যের পরিবর্তনের কারণে অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তন। অর্থের ক্রয় ক্ষমতা বলতে কি, যে আমরা যে অর্থ দিয়ে দ্রব্যমূল্য ক্রয় করছি, সেবা ক্রয় করছি, তাহলে এই যে ক্রয় ক্ষমতা, এটাকে বুঝালো। দ্রব্যমূল্য পরিবর্তনের কারণে অর্থের ক্রয় ক্ষমতা পরিবর্তন ঘটে থাকে। সময়ের পরিবর্তনে অর্থের ক্রয় ক্ষমতা বা মূল্যের এই পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলা হয়। সহজভাবে যদি বলতে যাই, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের প্রকৃত মূল্যের পরিবর্তন সম্পর্কিত ধারণাই হলো অর্থের সময় মূল্য। আমরা ক নাম্বার প্রশ্নে আসলে এটাই লিখে দিই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, তাকে আমরা অর্থের সময় মূল্য বলি। আচ্ছা, অর্থের সময় মূল্য ধারণাটি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সর্বাধিক ব্যবহৃত হয়। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে, যেমন মনে করো আমরা পরবর্তী যেসব চ্যাপ্টার আছে, যেমন দীর্ঘমেয়াদী অর্থায়ন ষষ্ঠ অধ্যায়, তারপর মূলধন বাজেটিং অষ্টম অধ্যায়, এখানের মধ্যে কিন্তু আমাদের বর্তমান মূল্যেরই কাজ আছে, ঠিক আছে। কারণ কি, আমি বিনিয়োগ আর ঋণ, বিনিয়োগ করা আর ঋণ গ্রহণ করা, এই দুইটা বিষয় অলওয়েজ হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তাহলে এখন বর্তমানে আমি বিনিয়োগ করে যে টাকাটা 5 বছর ধরে পাবো, সেটার বর্তমান মূল্য বের করে দেখব আজকে বিনিয়োগকৃত টাকার সাথে, আজকে যে টাকাটা আমি বিনিয়োগ করতেছি তার সাথে পার্থক্যটা বেশি নাকি কম। 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, আমি 5 বছর ধরে যে টাকাটা পাচ্ছি বিনিয়োগ থেকে, তাহলে ওই টাকাটার বর্তমান মূল্য বের করে দেখি আসছে 90,000 টাকা। তার মানে আমার আজকে 1 লাখ টাকা বিনিয়োগ হচ্ছে 10,000 টাকা কম। তাই জন্য আমি বিনিয়োগটা আমার জন্য লাভজনক নয়। কিন্তু 1 লাখ টাকা বিনিয়োগ করে আমি 5 বছর ধরে যে টাকাটা ইনকাম করব, সেই 5 বছরের বর্তমান মূল্য বের করে দেখলাম 1,10,000 টাকা আসছে। তার মানে আমার আজকে 1 লক্ষ টাকার চেয়ে 10,000 টাকা বেশি। তাই জন্য এটা বিনিয়োগটা লাভজনক। এই যে আমি একটা বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছি, এটার কথা বললো যে অর্থের সময় মূল্য ধারণাটি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সর্বাধিক ব্যবহৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। এরপরে দেখো, অর্থের সময় মূল্যে দুটি ভিন্ন সময় বিবেচনা করা হয়, একটা বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখন এই দুইটা মিলে একটু দেখো, অর্থাৎ বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকে অর্থের সময় মূল্য বলতেছে। হ্যাঁ, অর্থাৎ বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের যে পার্থক্য, সেটাকে, যেমন মনে করো আজকে আজকে 1 লক্ষ টাকা রাখলে, আজকে 1 লক্ষ টাকা রাখলে 5 বছর পর সেটা গিয়ে দাঁড়ালো 1,30,000 টাকা বা 1,40,000 টাকা বা 1,50,000 টাকা, ঠিক আছে। তার মানে আজকের 1 লক্ষই তো রাখলে, তাই না? তাহলে আজকের 1 লক্ষটা 5 বছর পরে গিয়ে যে 1,30,000 বা 40,000 গেল, এটাই হচ্ছে ব্যবধানটা, হচ্ছে অর্থের সময় মূল্য, ঠিক আছে। এখন আসো অর্থের সময় মূল্য নিয়ে এক নজরে আরো কিছু বিষয় দেখব। দেখো, প্রথমে দেখো, বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্তব্য সমপরিমাণ অর্থ অপেক্ষা অধিক মূল্যবান। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে প্রাপ্ত অর্থ। ওই যে আমি শুরুতে বলেছিলাম, বর্তমানের বর্তমানের 1 টাকার চেয়ে অতীতের 1 টাকা খুব দামি ছিল। বর্তমানের 1 টাকার চেয়ে অতীতের 1 টাকা কিন্তু খুব দামি ছিল। কারণ কারণ এই অতীতের 1 টাকা দিয়ে যা আমরা পেতাম, বর্তমানে 1 টাকা দিয়ে আমরা তা পাই না, ঠিক আছে। আগে 100 টাকা দিয়ে যে পণ্যগুলো পাওয়া যেত, এখন সেটা 100 টাকা দিয়ে পাওয়া যায় না, এখন তার দাম বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্তব্য অর্থের পার্থক্য হলো সুদ বা
মুনাফা, ঠিক আছে। এরপরে দেখো, অর্থাৎ ভবিষ্যতের কোন নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত 1 টাকার চেয়ে আজকের 1 টাকার মূল্য বেশি, এই সত্যটিকে অর্থের সময় মূল্য দ্বারা নির্দেশ করে। একটু আগে আমি বলছিলাম যে আজকের 1 টাকার চেয়ে অতীতের 1 টাকা দাম অনেক বেশি, এই বিষয়টা এখানে বলছে সুন্দর করে। দেখো, ভবিষ্যতের কোন নির্দিষ্ট সময়ের প্রত্যাশিত 1 টাকার চেয়ে আজকের 1 টাকার মূল্য। আচ্ছা, এরপরে দেখো, অর্থের সময় মূল্যের উপর প্রত্যক্ষ ও সুনির্দিষ্ট প্রভাব রয়েছে সুদের হার বা বাট্টার হারের। সুদের হার বা বাট্টার হারের। আচ্ছা, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টা একটু দেখো, ভবিষ্যতে কোনো অর্থের বর্তমান মূল্য কত হবে তা প্রত্যক্ষভাবে নির্ভর করে বাট্টার হারের উপর। বাট্টার হারের উপর, এগুলি সবগুলো এমসিকিউ প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই দুইটা প্রশ্ন ক নাম্বারে বেশি বেশি আসে, বাট্টাকরণ কি, চক্রবৃদ্ধিকরণ কি। ফিনান্স প্রথম করতে আরো কয়েকটা চ্যাপ্টারের মধ্যে এই দুইটা বেসিক খুবই গুরুত্বপূর্ণ, বাট্টাকরণ কি আর চক্রবৃদ্ধিকরণ কি। বাট্টাকরণ বলতে বোঝাচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া, আর চক্রবৃদ্ধিকরণ হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়া। ক নাম্বার প্রশ্ন একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে বাট্টাকরণ কি, চক্রবৃদ্ধিকরণ কি। এই দুটো টপিক থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু ক নাম্বারে আসার সম্ভাবনা বেশি। এখন অর্থের সময় মূল্য কোন কোন বিষয় বিবেচনা করে, বিবেচ্য বিষয়গুলো একটু দেখো। অর্থের সময় মূল্য অবভিয়াসলি বর্তমান মূল্য বিবেচনা করবে, ভবিষ্যৎ মূল্য বিবেচনা করবে, সুদের হার বা বাট্টার হার। হ্যাঁ, যে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের যে পার্থক্যটা তৈরি হচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে সুদের হার বা বাট্টার হার, ঠিক আছে। এরপরে মেয়াদকাল, মেয়াদকালটাও অনেক বেশি প্রভাব ফেলবে, কারণ আজকের টাকা 5 বছর পরে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে মেয়াদকালটাও প্রভাব ফেলতেছে। এরপরে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, অনেক সময় দেখবো কি আমরা বছরে একাধিকবার সুদ দিচ্ছে। একটা ব্যাংকে আমি টাকা রাখলাম, ব্যাংক বলতেছে 10% সুদ আমি দিব, তবে মাসিক চক্রবৃদ্ধি হবে, বা দ্বিমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ঠিক আছে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হবে। তাহলে তখনও কিন্তু একটা অর্থের সময় মূল্য প্রভাব পড়ে। তাই জন্য অর্থের সময় মূল্যে বিষয়টা বিবেচনা করা হয়। কিস্তির পরিমাণ, অ্যানুইটির অঙ্কের মধ্যে আমরা কিস্তির পরিমাণটাও বিবেচনা করি, ঠিক আছে। এখন দেখো, বর্তমান মূল্য কেন প্রয়োজন, বর্তমান মূল্য কেন প্রয়োজন, প্রয়োজনীয়তার একটু দেখি। আমরা যদিও শুরুতে একটু বলেছিলাম বর্তমান মূল্যের প্রয়োজন, সবচেয়ে বড় যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে কি, ওই যে বিনিয়োগের জন্য। তো আগে আমরা বলেছিলাম যে বিনিয়োগের বিষয়টা, ঠিক আছে। আমি আজকে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, 5 বছর পরে যে টাকাটা আমার আসবে, 5 বছর ধরে যে টাকাটা আমার আসবে, সেই টাকাটার বর্তমান মূল্য নির্ণয় করব এবং আজকে যে বিনিয়োগকৃত টাকা সেটার সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। তার মানে এই যে কম্পেয়ারটা আমি করতেছি আজকের মূল্যের সাথে আজকের মূল্যের। হ্যাঁ, একটা হচ্ছে বিনিয়োগকৃত আজকের মূল্য, আর একটা হচ্ছে 5 বছর ধরে যে টাকাটা পাবো সেটার আজকের মূল্য, তার মানে বর্তমান মূল্য, ঠিক আছে। আমার বিনিয়োগ নির্বাচনের জন্য অবশ্যই বর্তমান মূল্যের প্রয়োজনীয়তা আছে। তারপরে দেখি আমরা আরো কি কি বিষয় আমরা পাচ্ছি, একটু দেখি। প্রথমে বলতেছে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে অর্থের বর্তমান মূল্য বিবেচনা করা হয়। যে কোনো ধরনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে বর্তমান মূল্য বিবেচনা করা হয়। কোন ফার্মের মূল্য নির্ধারণে, কোন ফার্মের মূল্য নির্ধারণে, প্রতিষ্ঠান, ফার্ম মানে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণে বর্তমান মূল্য বিবেচনা করা হয়। স্টক, বন্ড, ব্যাংকিং, বীমা, পেনশন, তহবিল ইত্যাদির ক্ষেত্রে বর্তমান মূল্য ধারণা প্রয়োগ হয়, কারণ ভবিষ্যতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে হলে কি পরিমাণ অর্থ আজ বিনিয়োগ করতে হবে তা বর্তমান মূল্য ধারণার সাহায্যে হিসাব করা যায়। ওই যে কম্পেয়ারটা দেখছো, যে আজকে কত টাকা বিনিয়োগ করবো সেটার হিসাব করতে হবে। ঝুঁকি হ্রাস, ঝুঁকি নিয়ন্ত্রণে অর্থের বর্তমান মূল্য বিবেচনা করা হয়। আচ্ছা, একাধিক চিহ্নিত প্রকল্প থেকে কোন প্রকল্প গ্রহণ ও বর্জন করতে হবে তা বর্তমান মূল্য ধারণা প্রয়োগের মাধ্যমে জানা যায়। ওই যে আমি বলেছিলাম শুরুতে, মনে করো আমার প্রকল্প বলতেছে বিনিয়োগ করতে হবে 1 লক্ষ, 5 বছর ধরে, 5 বছর ধরে যা আসবে তা মনে করো 90,000 টাকা। আবার বি প্রকল্প মনে করো বিনিয়োগ করতে হবে 1 লক্ষ, 5 বছর ধরে যা আসছে তা হলো 1,05,000। দুইটা তথ্য লিখছি আমি, ভালো করে খেয়াল করো। প্রকল্পে বিনিয়োগ করলাম 1 লক্ষ, কিন্তু 5 বছর যে টাকাগুলো আসছে তার বর্তমান মূল্য 90,000। আবার বি প্রকল্পে বিনিয়োগ করলাম 1 লক্ষ, 5 বছর ধরে যে টাকাগুলো আসছে তার বর্তমান মূল্য হচ্ছে 1,05,000 টাকা।
তার মানে বিনিয়োগকৃত টাকা থেকে এই টাকাটা 5,000 টাকা বাড়তি না। আমার আজকে 1 লক্ষ টাকা গিয়েছে, আমার যা টাকা ফেরত আসছে তাতে 5,000 টাকা কিন্তু বেশি আছে। আবার এখানে দেখো 1 লক্ষ টাকা বিনিয়োগ করে আমি 10,000 টাকা লস দিচ্ছি, 10,000 টাকা কমে যাচ্ছে। তার মানে আমি যদি বিনিয়োগকারী হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করতে যাই, আমি অবশ্যই বি প্রকল্পটাই বি প্রকল্পটাই বেছে নিব। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট। এই জিনিসটাই বলেছে, একাধিক চিহ্নিত প্রকল্প থেকে কোন প্রকল্প গ্রহণ বা বর্জন করতে হবে তা বর্তমান মূল্য ধারণা প্রয়োগের মাধ্যমে জানা যাবে। আচ্ছা, ভবিষ্যৎ আয়ের প্রকৃত পরিমাণ অর্থের বর্তমান মূল্য নির্ধারণের মাধ্যমে জানা যায়। ভবিষ্যৎ আয়ের এই যে এখানে আমি এই যে আয়গুলো আমি ডিটেলসে বর্তমান মূল্য নিয়ে আসছি না, এটার কথা বলবো। অর্থের বর্তমান মূল্য ধারণাটি মূলধন বাজেটিং এ সহায়তা করে। মূলধন বাজেটিং মানে আমার বিনিয়োগ সিদ্ধান্ত যেটা আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, এটাতে সবচেয়ে বেশি সহায়তা করে বর্তমান মূল্য যে ধারণা সেটা। আচ্ছা, তার মানে একটু দেখো তো বর্তমান মূল্যের প্রয়োজনীয়তা বিষয়টা ক্লিয়ার নাকি, আমাকে একটু জানাও সবাই। বর্তমান মূল্য কেন প্রয়োজন? হ্যাঁ, সবাই একটু জানিয়ে দাও আমাকে বর্তমান মূল্য প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে কিনা। এরপর আমরা ভবিষ্যৎ মূল্যের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আসি ভবিষ্যৎ মূল্যের প্রয়োজনীয়তা। ভবিষ্যৎ মূল্য কেন প্রয়োজন একটু দেখো। বর্তমানে প্রথম বিষয় বলতেছে, বর্তমানে জমাকৃত অর্থ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে সুদসহ কত হবে তা জানার জন্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। ঠিক আছে, কোনো নির্দিষ্ট সময়ে কত টাকা হবে। আজকে একটা টাকা আমি ব্যাংকে রাখলাম, তাহলে কত টাকা ভবিষ্যতে আমি পাবো সেটা নির্ণয় করা যাবে। বিনিয়োগ হতে কত প্রাপ্তি হবে, আজকে আমি বিনিয়োগ করলাম, 5 বছর পরে গিয়ে কত প্রাপ্তি হবে তা জানার জন্য আমার ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রয়োগ করা হয়। লাভজনক বিনিয়োগ প্রকল্প নির্বাচন করতে ভবিষ্যৎ মূল্য ধারণাটি প্রয়োগ করা হয়। সম্ভাব্য বিকল্প বিনিয়োগের সুযোগ সমূহের মধ্যে তুলনা করা যায় ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের মাধ্যমে। সম্ভাব্য বিকল্প ওই যে আমরা ম্যাথের মধ্যে পাবো যে ব্যাংক, দুইটা ব্যাংক দিল, মনে করো এ ব্যাংক আর একটা দিলাম বি ব্যাংক। এ ব্যাংক বলতেছে 1 লক্ষ টাকা ভাই জমা রাখেন আমার এখানে, আমি আপনাকে 5 বছর পর 2 লক্ষ টাকা দিব। ঠিক আছে, আবার বি ব্যাংক বলতেছে ভাই আপনি আমার এখানে 1 লক্ষ টাকা জমা রাখেন, আমি আপনাকে 5 বছর পর 2,20,000 টাকা দিব। তাহলে 2,20,000 টাকা যে দিবে বি ব্যাংক, তার মানে এখানে টাকা আমি বেশি পাচ্ছি। ভবিষ্যৎ মূল্য 5 বছর পর, তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তার মানে এখানে আমি টাকা বেশি পাচ্ছি, তাই জন্য আমি বি ব্যাংকে টাকা জমা রাখবো। ঠিক আছে, এই যে এটাই বললো যে সম্ভাব্য বিকল্প বিনিয়োগের সুযোগ সমূহের মধ্যে তুলনা করা যায় ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাচ্ছি। আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাই, একটু দেখি। প্রথমে আমরা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বিষয় দুইটা নিয়ে একটু আলোচনা করব। সরল সুদ বিষয়টা কি একটু দেখি। প্রতি বছর প্রারম্ভিক আসল টাকার উপর নির্দিষ্ট হারে যেই সুদ আমরা পাবো তাকে আমরা সরল সুদ বলতেছি। তাহলে বিষয়টা কেমন, একটা উদাহরণ দিয়ে বলতেছি। 100 টাকার 10% সুদে 5 বছর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে আমি দেখাচ্ছি। দেখো 100 টাকা, এটার উপর 10%-এ কত টাকা হয়? 10 টাকা। 10%-এ 10 টাকা হয়। এখন এখন খেয়াল করো,
বললো কি প্রারম্ভিক আসল টাকার উপর নির্দিষ্ট হারে যে সুদ পাওয়া যায়। প্রারম্ভিক টাকা হলো এই 100 টাকাটা। আমি 100 টাকা ব্যাংকে রাখলে 100 টাকা আমার প্রারম্ভিক টাকা, এবং এটার উপর আমাকে সুদ দিচ্ছে 10 টাকা। এটা এই সুদটা শুধু 1 বছর দিবে তা না। কয় বছরের জন্য রাখছি আমি? 5 বছর না? তাহলে 5 বছর ধরে দিয়ে যাবে। 1 2 3 4 5, ঠিক আছে? 5 বছর ধরে টোটাল কত টাকা হলো? 50 টাকা। তাহলে 50 টাকা যদি টোটাল হয়, তাহলে দেখো আমার আসল টাকা 100 যোগ সুদের পরিমাণ কত? 50। তাহলে আমি 5 বছর শেষে 150 টাকা পাবো। তার মানে এই 100 টাকা ছিল আমার বর্তমান মূল্য, আর ভবিষ্যৎ মূল্য হলো এটার ভবিষ্যৎ মূল্য হলো 150 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। সরল সুদের বিষয়টা আমি আরেকটু বলতেছি, সবাই একটু খেয়াল করো। যে 100 টাকা 10% সুদে 5 বছরের জন্য আমি সরল সুদে যদি জমা রাখি, তাহলে এই 100 টাকার উপর যে 10% আছে এটাই আমাকে সুদ দিবে প্রতি বছর 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে, টোটাল হয় 50 টাকা। তার মানে আমি 100 টাকা রাখলে 5 বছর শেষে আমার 100 এর সাথে এই সুদের পরিমাণ 50 টাকা যোগ হলে 150 টাকা আমার ভবিষ্যৎ মূল্য। বিষয়টা ক্লিয়ার নাকি একটু জানাও দ্রুত। একটু দ্রুত জানিয়ে দিই, তারপরে আমি চক্রবৃদ্ধি সুদে যাব। এখানে দেখো আমরা সরল সুদের ভবিষ্যৎ মূল্যের একটা সূত্র দিয়ে দিয়েছি। এই যে এখানে যে প্রসেসটা আমরা ম্যাথমেটিক্যাল টার্মে বের করলাম, আমরা সহজভাবে চিন্তা ভাবনা করে যে 100 টাকা বের করেছে, এটা এখন দেখো তো সূত্রের মাধ্যমে যাই তো। এখানে পিন মানে হচ্ছে পিভি ইন্টু আই ইন্টু এন, তিনটা একসাথে আমরা পিন বলতেছি। তাহলে এখানে ভবিষ্যৎ মূল্যটা একটু দেখো তো। এফবি সমান আমার জমাকৃত টাকা 100, পিভি মানে বর্তমান মূল্য কত? 100, যোগ পিন মানে কি বলছি? পিভি ইন্টু আই ইন্টু এন। তার মানে 100 ইন্টু আই এর পরিমাণ 10%, 10%, আর 10% কে আমরা 100 দিয়ে ভাগ করলে 0.10, গুণ কয় বছরের জন্য জমা রাখলাম? 5 বছর। 5 গুণ করলে কত হয়? 100 যোগ 50 সমান 150 টাকা। তাহলে বিষয়টা দেখো, এই 150 টাকা স্যার, এই 150 টাকা না, আমরা যেটা এভাবে করে বের করেছি সেটা সূত্রের মাধ্যমে এভাবে করে আসছে। বিষয়টা ক্লিয়ার নাকি একটু দেখো, আমাকে একটু জানিয়ে দাও সরল সুদ বিষয়টা ক্লিয়ার কিনা। এখন একটা ম্যাথ সলভ করব, যদি বিষয়টা ক্লিয়ার হয়। আমি একটা ম্যাথ সলভ করি। এই যে দেখো, সরল সুদে সরল সুদে একটা ম্যাথ সলভ করি, সবাই একটু এই প্রশ্নটার দিকে খেয়াল করি। মিস্টার জয় 10% সুদে বাংলাদেশ ব্যাংক থেকে 5 বছরের জন্য 2 লক্ষ টাকার একটা কি সঞ্চয়পত্র সঞ্চয়পত্র ক্রয় করেন। আচ্ছা, সঞ্চয়পত্র যখন দেখব তখন আমাদের একটা জিনিস মাথায় কাজ করাতে হবে, সেটা হলো সঞ্চয়পত্রের কাজ হবে সরল সুদে। সঞ্চয়পত্রের কাজ হবে কিসে? সরল সুদে, ঠিক আছে? আচ্ছা, ক্রয় করেন, মেয়াদ শেষে তিনি মোট কত টাকা পাবেন? মেয়াদ শেষে কত টাকা পাবেন? 2 লাখ টাকা দিয়ে সরল সুদ। আচ্ছা, তাহলে এই যে 2 লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংক থেকে 10% সুদে 2 লক্ষ টাকা দিয়ে একটা সঞ্চয়পত্র ক্রয় করেন। তার মানে স্যার এখানে উদ্দীপক দেখে বুঝতে হবে, এই চ্যাপ্টারের সবচেয়ে বড় ক্লু হলো উদ্দীপক। ঠিক আছে, আমি মনে করি সূত্র অনেকগুলো জানি, কিন্তু উদ্দীপকে কি করতে বললো আমরা বুঝি নাই। তার মানে আমি কোনটা প্রয়োগ করবো সূত্র, কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে,
এখন এখানে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমার উদ্দীপকে কি বলছে। উদ্দীপক এখানে বলছে ক্রয় করেন, তার মানে বর্তমান। ক্রয় করেন মানে কি? বর্তমান মূল্য। বর্তমান মূল্যকে আমরা পিভি দ্বারা প্রকাশ করি। কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। এরপরে বলতেছে সুদের পরিমাণ। সুদের পরিমাণ হলো কত? 10%। আই ছোট হাতের আই দ্বারা প্রকাশ করবো। 10% সমান হচ্ছে 0.10। পরে বলতেছে মেয়াদ। মেয়াদ হলো 5 বছর। মেয়াদ হলো কত? 5 বছর। তারপরে আমাকে জিজ্ঞেস করেছে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, তার মানে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য এফবি সমান হোয়াট, আমাকে প্রশ্ন করেছে। ঠিক আছে, তাহলে আমরা জানি এফবি সমান পিবি প্লাস পিন। কারণ আমার সঞ্চয়পত্র মানে আমি কোন সুদ বলেছি? সরল সুদ বলেছি। তার মানে সরল সুদের সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে সরল সুদে আমি মানগুলো একটু বসাই। 2 লক্ষ যোগ 2 লক্ষ ইন্টু 0.10 গুণ হচ্ছে 5 বছর। দেখি আমাকে ক্যালকুলেশনটা করে জানাও তো। ক্যালকুলেশনটা করে প্রথমে ব্র্যাকেটের কাজটা করব গুণের, তারপরে হচ্ছে 2 লক্ষ টাকাটা যোগ করে দিব। সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে বসি। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে আমাকে দ্রুত জানাও। দ্রুত জানাও ক্যালকুলেশনটা। আর যারা বন্ধু যারা এই চ্যাপ্টারে মনে করো দুর্বল আছে তাদেরকে একটু মেনশন করে দাও বা শেয়ার করে দাও, তারাও যাতে যুক্ত হয়ে যায়। আজকে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের বেসিক নিয়ে কিছু কথা বলে ম্যাথ করাচ্ছি। এরপরে আস্তে আস্তে আমরা বার্ষিক ভিত্তি, অ্যানুইটি বা বার্ষিক ভিত্তি, তারপর হচ্ছে মিশ্র প্রবাহ, তারপর ঋণ পরিশোধ সূত্র, এগুলো একটা একটা ক্লিয়ার করবো। ঠিক আছে? আচ্ছা, একজনের উত্তর দিল 3 লক্ষ। ধন্যবাদ। ধন্যবাদ যারা উত্তর দিয়েছে। 3 লক্ষ টাকা, তার মানে সঞ্চয়পত্র 2 লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে 5 বছর শেষে, 5 বছর শেষে ভবিষ্যৎ মূল্য দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা বরাবর। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ যারা যারা উত্তর করেছে তাদেরকে ধন্যবাদ অনেক। আচ্ছা, তার মানে সরল সুদটা সবার ক্লিয়ার আশা করি। সরল সুদ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করে নাও, কমেন্ট করে জানাও দ্রুত। আশা করি সরল সুদ বিষয়টা ক্লিয়ার। আমি এখন চক্রবৃদ্ধি সুদে যাব। আচ্ছা, আশা করি কারো প্রশ্ন নেই। একটু দেখি সবাই চক্রবৃদ্ধি সুদ কি বলছে। যে ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিক আসল টাকার উপরই নয়, বরং পূর্ববর্তী বছরের পূর্ববর্তী বছরের অর্জিত সুদের উপরও সুদ দেয়া হয়, সেটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। কেমন কথা, একটু উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে। আমরা আমরা একটু আগে সরল সুদে বলেছিলাম কি, আমরা একটু আগে সরল সুদের হিসাবে বলেছিলাম কি যে প্রতি বছর একই টাকাই সুদ দিবে। ঠিক আছে, কিন্তু এখানে বলতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা সুদ আসলের উপর সুদ দিবে। মূল বিষয় হচ্ছে এটা। তাহলে কিভাবে যাচ্ছে এটা প্রতি বছর বাই বছর আমরা বের করবো। তাহলে দেখো 100 টাকার 10% সুদে 5 বছরের ভবিষ্যৎ মূল্য আমরা বছর বাই বছর দিয়ে একটু নির্ণয় করব। বছর 1, দেখো 100 100 টাকা আমি জমা রাখতেছি। ঠিক আছে, যোগ 100 টাকার উপর আমাকে কয় পার্সেন্ট সুদ দিচ্ছে? 10%। এটা হচ্ছে 1 বছর, তাই জন্য 1। তাহলে এটা হলো 110 টাকা। এখন আসো বছর 2 থেকে কাহিনী শুরু হবে। দেখো বলেছে কি পূর্ববর্তী বছরের অর্জিত সুদের উপরও সুদ দেওয়া হয়। তার মানে আগে আমরা 100 টাকা 10 সরল সুদে 100 টাকা 10% যা ছিল তা প্রতি বছর রেখে দিয়েছিলাম না?
কিন্তু এখানে দেখো আমার অলরেডি প্রথম বছর শেষে ব্যালেন্স হলো 110 টাকা। আমার ব্যালেন্স অলরেডি অ্যাকাউন্টে 110 টাকা জমা হয়েছে এক বছর শেষে। পরে আবার নতুন করে একটা বছর গণনা শুরু হলো। তাহলে নতুন করে যখন বছর গণনা শুরু হলো, আমার ব্যালেন্স 110 টাকার সাথে আমাকে সুদ দেয়া হবে ওই 110 টাকার উপর 10%। এটাই হচ্ছে মূল বিষয়। দেখো আমি আবার বলতেছি, 110 টাকা আমার প্রথম বছর শেষে অলরেডি জমা আছে। এই জমাকৃত 110 টাকার সাথে আমাকে নতুন করে দ্বিতীয় বছরে সুদ দিবে। তো ওই সুদটা দিবে 110 টাকার উপর। কারণ ওই যে এখানে বললো সুদের উপরও, পূর্ববর্তী বছরের অর্জিত সুদের উপরও সুদ দেওয়া হয়। এই যে 10 টাকাটা এখানে ইনক্লুড না, এটা হচ্ছে পূর্ববর্তী বছরের সুদ। তাই জন্য এটার উপরও আমাকে কি দিচ্ছে, 10% সুদ দিচ্ছে। তার মানে এখানে গিয়ে দাঁড়ালো সেটা 121 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর তৃতীয় বছরে যাই তো একটু। আমার দ্বিতীয় বছর শেষে জমা কত টাকা, 121 টাকা। 121 যোগ এই 121 টাকার উপর আমি 10% সুদ দিব, কারণ আমাকে এখানে স্পষ্ট ভাবে বলছে পূর্ববর্তী বছরে অর্জিত মুনাফাটার উপরও সুদ হবে। তার মানে এটা গিয়ে দাঁড়াবে কত, 133 দশমিক, সরি, 133.10 টাকা। 3 বছর। ঠিক আছে, 3টা বছর ক্লিয়ার নাকি দেখো সবাই, আমাকে একটু জানাও 3টা বছর ক্লিয়ার নাকি। 3 বছর ক্লিয়ার। বছর 4 আর বছর 5-এ কত টাকা আসে একটু জানাও তো আমাকে, দেখি। 3 বছর পর্যন্ত যদি ক্লিয়ার হয় সবাই, আমাকে একটু বছর 4 আর বছর 5-এ কত টাকা আসে ক্যালকুলেশন করে জানাও। আমি আবার বলতেছি, দেখো এখানে 100 টাকা আমার শুরুতে ছিল, প্রথম বছর 100 টাকার উপরে আমি সুদ দিলাম, 110 টাকা হলো। দ্বিতীয় বছরে কিন্তু 100 টাকার আর কাজ নাই, কারণ প্রথম বছর শেষে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে 110 টাকা। এটার সাথেই কাজ হবে, তবে সুদটাও দিব আমি 110 টাকার উপর। তার মানে 100 টাকার কাজ আর ডিরেক্ট নাই। দ্বিতীয় বছরে আমার টোটাল সুদ সহ হলো 121 টাকা। তার মানে 110 টাকার কাজ আমি আর তৃতীয় বছরে করবো না। আমাকে 121 টাকার উপর তৃতীয় বছর কাজ করতে হবে। 121 যোগ 121-এর উপর 10% সুদ দিব, 133 টাকা। ঠিক আছে, এখানে তার মানে এখানে আমরা 110 টাকার কাজ আর তৃতীয় বছরে করে নাই। ঠিক একইভাবে চতুর্থ বছর কিন্তু আমি 121 টাকার কাজ করব না, 133 টাকা দিয়ে কাজ করতে হবে। দেখি চতুর্থ আর পঞ্চম বছরটা একটু করে আমাকে জানাও দ্রুত। চতুর্থ বছর কত এসছে? চতুর্থ বছর 133 টাকার সাথে 133 টাকার উপর সুদ গণনা করতে হবে। 13 টাকা, 3, 6, 36, 46, 146 হবে বোধহয়।
হ্যাঁ, চতুর্থ বছর 146.41, আর পঞ্চম বছর উত্তরটা আসবে 161.25। অমিত, চতুর্থ বছরটা ভুল হয়েছে ক্যালকুলেশনে। 133-এর সাথে 133-এর 10% দিলে হয়, 133-এর 10% হয় 13.31। 13.31টা যখন আমি এখানে যোগ করব তখন কিন্তু 146.41 হয়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ। পরেরটা হচ্ছে 161 দশমিক। আচ্ছা, আসছে। যারা করে পাঠিয়েছি তারা ধন্যবাদ। ক্যালকুলেটরটা সবাই হাতে রাখবো, কারণ এখানে ম্যাথ আরো আছে, এগুলো কিন্তু সবগুলো ক্লিয়ার করবে। তার মানে কনসেপ্ট এটা সবাই ক্লিয়ার, যে এখানে কাজ করা হচ্ছে, সুদের কাজ করা হচ্ছে অলওয়েজ সুদ আসলের উপর, সুদ এবং আসল যুক্ত করে তারপরেই কিন্তু পার্সেন্টটা, অলওয়েজ পার্সেন্টটা দেওয়া হচ্ছে। তাই জন্য এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, চক্রাকারে টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, চক্রাকারে সুদ আসলের উপর আমরা সুদটা দিচ্ছি বলে এটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার। এখন আসি, ধন্যবাদ যারা উত্তর করেছে। এখন আসি আমরা চক্রবৃদ্ধি সুদের, আমরা সরল সুদের সূত্র তো পেয়েছি না, এখন চক্রবৃদ্ধি সুদের সূত্রটা দেখো। এই যে বর্তমান মূল্য সমান পিবি সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন, এটা হচ্ছে আমার বর্তমান মূল্যের চক্রবৃদ্ধি সূত্র। আচ্ছা দেখো, এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা দেখো, আজ থেকে 5 বছর পরে জনাব রাশেদের 10,000 টাকা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উদ্দীপক করে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কিসের টাকা। তো প্রয়োজন, কখন প্রয়োজন? 5 বছর পরে। দ্যাট মিনস এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এটা হচ্ছে কি মূল্য? ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, যদি আলো ব্যাংক লিমিটেড 10% হারে সুদ প্রদান করে, তাহলে জনাব রাহিদের বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। তার মানে আমাকে জিজ্ঞেস করেছে এই বর্তমান মূল্য সমান হোয়াট, কারণ আমার ভবিষ্যৎ মূল্য দিয়ে দিয়েছে আমাকে 10,000 টাকা। 10,000 টাকা আমার প্রয়োজন ভবিষ্যতে, কয় বছর পরে? 5 বছর। তাহলে এন এর মান হচ্ছে কত বছর? 5 বছর। তারপর কয় পার্সেন্ট সুদের হারে? এই যে সুদের হার, ইন্টারেস্ট কয় পার্সেন্ট সুদের হারে? 10%। এই 10% সমান 0.10। আচ্ছা, তাহলে প্রশ্নটা ক্লিয়ার নাকি দেখো, উদ্দীপকটা ক্লিয়ার নাকি দেখো, তারপর তোমরা সূত্রটা ইজিলি প্রয়োগ করতে পারবে। আমি আবার বলতেছি, 5 বছর পরে রাশিদের 10,000 টাকা প্রয়োজন। 5 বছর পরে, দ্যাট মিনস হচ্ছে এটা আমার ভবিষ্যৎ মূল্য। দেন এখানে 10% সুদ দিবে, আর বছর দেওয়া আছে 5 বছর। আমি সবকিছু বসালাম, আর আমাকে বের করতে বললো বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। তার মানে বর্তমান মূল্য সমান হোয়াট। তাহলে তাহলে এই যে সূত্র যেটা আছে সেটাতে মানটা বসাও তো। পিবি সমান, সূত্র এই অনুযায়ী এফবি উপরে, তার মানে 10,000 টাকা উপরে 1 প্লাস পাওয়ার এন, বললো না? এন মানে হচ্ছে টোটাল সমষ্টি, এন এর মান কত বছর? 5 বছর। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও তো দ্রুত। দ্রুত জানাও আমাকে, কত আসে জানাও। ক্যালকুলেশনটা দ্রুত জানাই।
৬,২০০ তো আসবে না। ৬,২০০, তাহলে আমি ক্যালকুলেশনটা একটু আবার করে দেখি। হ্যাঁ, আসবে বর্তমান মূল্য না, ২০০ ভাগ ০.১, ৬,২০০ নয়, ঠিক আছে, ৬,২০০ নয়। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো, 10,000 টাকা ভবিষ্যতে পাওয়ার জন্য আজকে 6,209 টাকা রাখতে হবে, দেন 5 বছর শেষে 10,000 টাকা পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখো ম্যাথটা ক্লিয়ার নাকি, দেখো কারো প্রশ্ন থাকলে করে নাও আমাকে। ধন্যবাদ যারা উত্তর করেছে, তারা বুঝতে পেরেছে বিষয়টা, আর যদি বুঝতে না পারি প্রশ্ন করবো, ঠিক আছে। এখন আসি, বর্তমান মূল্য তো গিয়েছে, এখন আমরা ভবিষ্যৎ মূল্যে আসি। ভবিষ্যৎ মূল্য কি বলতেছে দেখো, এফবি সমান পিভি ইন্টু 1 + i⁻n। দেখো এখানে আমরা পিভি সমান যেটা, এটাকে পক্ষান্তর করলেই চলে আসে, যেমন পিভি সমান এফবি ডিভাইড বাই 1 + i⁻n যদি হয়, বা আমরা পক্ষান্তর করি, এটা নিচের অংশ না, এটা যদি এই পাশে আসি, এটা ভাগে আছে তো এই পাশে আনলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না, 1 + i⁻n সমান এফবি, এমনটাই তো। পরে আমরা পক্ষান্তর করলে এফবি সমান পিভি ইন্টু 1 + i⁻n, তাই না? তার মানে এটা থেকে আমাদের এফবি সূত্রটা চলে আসছে, শুধুমাত্র স্থান বদল করেছে। এই যে এই বিষয়টাই তো, এটাই তো চলে আসছে, তাই না? এটাই তো করলাম, তার মানে একটা সূত্র থেকে পক্ষান্তর করার মাধ্যমে আমাদের আরেকটা সূত্র চলে আসছে। তাহলে এখন একটু প্রশ্নটা একটু দেখি। মিসেস ঋতু 10% সুদে 5 বছরের জন্য মধুমতি ব্যাংকে 2 লক্ষ টাকা জমা রাখলেন। এই ওয়ার্ডটা স্যার বর্তমানে, এই ওয়ার্ডটা নির্দেশ করে কি, বর্তমানকে নির্দেশ করে। তার মানে উনি করেছে কি, 2 লক্ষ টাকা জমা রাখলেন, আজকে জমা রাখলেন, ঠিক আছে। মেয়াদ শেষে তিনি ব্যাংক থেকে কত টাকা পাবেন, মেয়াদ শেষে মানে জিজ্ঞেস করেছে এফবি, ভবিষ্যতে তিনি ব্যাংক থেকে কত টাকা পাবেন, আজকে 2 লক্ষ টাকা রেখে ব্যাংক থেকে ভবিষ্যতে কত টাকা পাবেন। তাইলে দেখো, আমার পিভি দেওয়া আছে আজকের মূল্য 2 লক্ষ টাকা, সুদের পরিমাণ দেওয়া আছে কত, 10%। এরপর এরপরে মান হচ্ছে 5 বছর, এই ভবিষ্যৎ মূল্য জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে তো আমরা অলরেডি লিখেছি, আমরা জানি যে এটা লিখবে তো। আচ্ছা, লেখার পরে আমরা মানটা বসাই, তাহলে পিভি হচ্ছে আমার 2 লক্ষ, 2 লক্ষ। এরপরে 1 + 10 কয় বছর, 5 বছর। তাহলে এখন আমাকে একটু জানাও তো, দ্রুত দ্রুত একটু জানাও কত টাকা আসে। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবো, যখন আমি ভবিষ্যৎ মূল্য বের করতে যাব, উত্তরটা অলওয়েজ এটা থেকে বড় আসবে, যখন বর্তমান মূল্য বের করতে যাব উত্তরটা এটার চেয়ে কম আসবে, ঠিক আছে। মনে করো একটু আগে যে 10,000 টাকার বর্তমান মূল্য বের করেছ, ওটা যদি দেখতে যে 16,000 টাকা চলে আসছে, তার মানে এটা ভুল, কারণ 10,000 টাকার বর্তমান মূল্য সবসময় কমই আসবে, ঠিক আছে। আর 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য, তার মানে 2 লক্ষ টাকাকে ক্রস করে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেমন একটা জিনিসের মূল্য মনে করো আগে 10 টাকা ছিল, সেই জিনিসটা 10 বছর পরে গিয়ে আর 10 টাকা থাকবে না, সেটা মনে করো 15 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো ওরকম আর কি বিষয়টা। 2 লক্ষ টাকার বের করো, 2 লক্ষ টাকার, আর 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত আসতেছে, মেয়াদ শেষে কত টাকা পাবে। দ্রুত বের করে একটু জানিয়ে দিই, 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত আসে।
হ্যাঁ ধন্যবাদ যারা করেছি 3,22,100, 3,22,102 টাকা যারা করেছি ধন্যবাদ। তার মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কনসেপ্টটা ক্লিয়ার নাকি দেখো এখন। যে আমাকে প্রথম কথা হচ্ছে আমাকে বুঝতে হবে উদ্দীপকটাতে কি নিয়ে কথা বলছে। এই যে ওয়ার্ডটাই বলে দিচ্ছে এটা একটা বর্তমান মূল্য। আর এখানে প্রশ্নটাও করেছে এভাবে মেয়াদ শেষে অর্থাৎ ভবিষ্যতে কত টাকা পাবো। তো আমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য 3,22,102 টাকা, এবং এই 3,22,102 টাকায় তিনি পাবেন ব্যাংক থেকে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন যাই আমরা একটা বোর্ড প্রশ্নে যাচ্ছি। এতক্ষণ আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি সূত্র অনুযায়ী, এখন আমরা একটা বোর্ড প্রশ্নে যাচ্ছি। কি বলছে একটু মনোযোগ দিব। দেখো, জনাব রহমান চাকরি থেকে অবসর গ্রহণের পর গ্র্যাচুইটি হিসেবে 10 লক্ষ টাকা পান। আজকে পেল, ভালো কথা। তিনি উক্ত অর্থ 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছে 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখবে। তার কাছে দুটি বিকল্প প্রস্তাব রয়েছে। সঞ্চয় ব্যাংক বলতেছে 13% হারে সরল সুদ প্রদানে আগ্রহী, আবার রূপসা ব্যাংক বলতেছে 12% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানে আগ্রহী। দুইটা কথা একসাথে আসছে না? একটু আগে যে করলাম আমরা, সরল সুদও আসছে, চক্রবৃদ্ধি সুদ আসছে। তার মানে সঞ্চয় ব্যাংকের ম্যাথ যখন আমরা করব সরল সুদের সূত্র প্রয়োগ করতে হবে, আবার যখন আমরা রূপসা ব্যাংকের ম্যাথ করব তখন আমাকে চক্রবৃদ্ধি সুদের সূত্র প্রয়োগ করতে হবে। ব্যাংক ছাড়াও ইস্টার্ন বীমা কোম্পানি বলতেছে যে ভাই আমার এখানে টাকাটা রাখেন আপনি, আপনাকে আমি 3 বছর শেষে মানে ভবিষ্যতে 3 বছর শেষে মানে কি ভবিষ্যতে কত লাখ টাকা দিব? 14 লক্ষ টাকা প্রাপ্তির একটা বিকল্প প্রস্তাব তার নিকট রয়েছে। আচ্ছা, তার মানে ইস্টার্ন বীমা কোম্পানিতে ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে, মানে কষ্ট করে আর ভবিষ্যৎ মূল্য বের করতে হবে না। কোনটাতে? ইস্টার্ন বীমা কোম্পানিতে। ঠিক আছে, এখন আসো গ নাম্বার প্রশ্ন বলছে রূপসা ব্যাংকে জমা রাখলে তিনি 3 বছর শেষে, তার মানে এফ বি সমান হোয়াট, 3 বছর শেষে কত টাকা পাবেন জিজ্ঞেস করেছে। ওকে ডান, আমরা আমরা গ নাম্বারটা দেখি। এখানে আমরা কি কি পাচ্ছি। প্রথমে আমরা বর্তমান মূল্য পাচ্ছি, ওনার হাতে যেটা আসছে সেটা হচ্ছে কত টাকা? 10 লক্ষ টাকা। সুদের পরিমাণ কোন ব্যাংক বলেছে? রূপসা ব্যাংক। তার মানে রূপসা ব্যাংক 12% চক্রবৃদ্ধি সুদ, 12% সমান 0.12। কয় বছর? 3 বছরের জন্য রাখবে বললো না? 3 বছর, সবগুলো কাজ 3 বছরের হবে। তো আমাকে জিজ্ঞেস করেছে ভবিষ্যৎ মূল্য কত। আচ্ছা, তো আমরা বের করি এফ বি সমান পিভি ইন্টু 1+i⁻n। তাহলে 10 লক্ষ 1+12 আর উপরে হচ্ছে 3 বছর। দেখি এটা কত আসে, বের করে দাও তো দ্রুত, দ্রুত বের করে দাও তো। দ্রুত একটু বের করে দিই। এই যে আমি আবার বলছি, আমার ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে। বর্তমান মূল্য 10 লক্ষ টাকা, এর মান 12%, এন এর মান হচ্ছে 3 বছর। আমরা একটু দ্রুত এটা বের করে দিই। আমি মান বসালাম, একটু জানিয়ে দিই। আর উদ্দীপকের যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, এখানে যদি না বুঝে থাকি কোনো বিষয় একটু প্রশ্ন করে নিব। 14,04,928, ধন্যবাদ। 14,04,928 টাকা। আচ্ছা, তার মানে হ্যাঁ ধন্যবাদ যারা উত্তরটা বের করতে পেরেছে। তার মানে জনাব রায়হান যদি রূপসা ব্যাংকে 12% হারে চক্রবৃদ্ধি সুদে যদি টাকাটা জমা রাখে, তাহলে 3 বছর শেষে 14,04,928 টাকা পাবেন। আচ্ছা, এখন এখানে একটা কথা বলি। ঘ নাম্বার হয়তো আমাকে মন্তব্য করতে বলবে যে কোথায় টাকাটা রাখলে ভালো হবে। তার মানে আমি চিন্তা করব আজকে একটা টাকা রেখে
3 বছর শেষে টাকা বেশি পাওয়ার জন্য, তাই না? তার মানে এখন আমাকে দেখতে হবে ভবিষ্যৎ মূল্য কোনটা বেশি। এখন একটা তো পেলাম আমরা, এখন 14,04,928 টাকা, সেটা হলো কে? রূপসা ব্যাংক। এখন ইস্টার্ন বীমা কোম্পানি তো বলে দিল যে 3 বছর শেষে 14 লক্ষ টাকা দিবে। এখনো অবধি এখনো অবধি আমরা রূপসা ব্যাংক থেকে বেশি পাচ্ছি, 4,928 টাকা অলরেডি রূপসা ব্যাংক এগিয়ে আছে। এখন দেখি আরেকটা ব্যাংক আছে না আমাদের, সঞ্চয় ব্যাংক। ঠিক আছে, সঞ্চয় ব্যাংক থাকলে এখানে একটু দেখি তো এখানে কি বলতেছে ঘ নাম্বার প্রশ্নে। 3টি বিকল্প প্রস্তাবের মধ্যে জনাব রহমানের কোনটি গ্রহণ করা উচিত? আচ্ছা, কোনটি গ্রহণ করব, তার মানে যেটা বেশি পাবো, যেটা বেশি পাবো সেটাই তো গ্রহণ করব, তাই না? তার মানে একটা 14 লক্ষ দেওয়া আছে আর একটা 14,04,000 আমরা বের করেছি। রূপসা ব্যাংক কত বের করেছি? 14,04,928 টাকা আমরা বের করেছি অলরেডি। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে সঞ্চয় ব্যাংক কত টাকা দিচ্ছে। 3টা প্রকল্প, তার মানে ঘ নাম্বার উত্তর শুরু করার আগে আমাকে আমরা আগে সঞ্চয় ব্যাংকটা বের করে নিই। সঞ্চয় ব্যাংকের যে ভবিষ্যৎ মূল্য ওটা একটু বের করি, তো সরল সুদে হবে, তাই না? তার মানে এখানে পিবি হলো 10 লক্ষ, আয়ের মান হলো 0 এই যে এখানে বলেছে কি সঞ্চয় ব্যাংক 13% সরল সুদ, তার মানে 13% 0.13, এন সমান হচ্ছে 3 বছর, এফবি সমান প্রশ্নবোধক। তাহলে আমরা জানি সরল সুদে এফবি সমান হচ্ছে পিবি প্লাস পিন, পিবি ইন্টু আই ইন্টু এন, পিন। ঠিক আছে, তার মানে 10 লক্ষ প্লাস 10 লক্ষ গুণ 13% গুণ 3, মানে 0.13 গুণ 3। আচ্ছা দেখি কত আসে একটু বলে দাও তো, অলরেডি আশা করি অনেকেই ক্যালকুলেশন অলরেডি করে নিয়েছে। ক্যালকুলেশন যারা করে নিয়েছে তারা দ্রুত জানিয়ে দিই। আমার যতটুকু মনে হয় 13,90,000 টাকা হতে পারে। দেখো ক্যালকুলেশন করে আমাকে জানাও। তেরো লক্ষ নব্বই হাজার ধন্যবাদ যারা করেছে। এখন দেখো আমাকে বলেছে 3টি বিকল্প প্রস্তাবের মধ্যে জনাব রহমানের কোনটি গ্রহণ করা উচিত। তাহলে সঞ্চয় ব্যাংক যেটা আমরা বের করেছি 13,90,000 টাকা, রূপসা ব্যাংক গ গ হতে আমরা পেয়েছি, কত? 14,04,928। আবার ইস্টার্ন বীমা কোম্পানি যে কিনা আমাকে 3 বছর শেষে কত দিচ্ছে? 14 লক্ষ টাকা দিচ্ছে। আচ্ছা, 3টা প্রকল্প থেকে আমার বেশি টাকা পাচ্ছি কোনটাতে? 14,04,928 টাকা, এটা বেশি না? হ্যাঁ, তার মানে জনাব রহমান যেটা বেশি পাবে সেটাতেই তো রাখবে। একটু আগেই বলেছি কোনটি গ্রহণ করবে, যেটা বেশি সেটা গ্রহণ করবে। তার মানে এই 3টা থেকে বেশি হলো এটা, তাই জন্য এটা থেকে তিনি টাকাটা গ্রহণ করবে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি ম্যাথটা। এখন আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সবাই একটু খেয়াল করবো, এটাও বোর্ড প্রশ্ন।
নাহিন 5 বছর পর একটি মোটরসাইকেল কিনতে ইচ্ছুক। 5 বছর পর মোটরসাইকেলটির, ভালো করে খেয়াল করব কথাগুলো, 5 বছর পর মোটরসাইকেলটির বাজার মূল্য 1,50,000 টাকা। 5 বছর পর, তার মানে স্যার এটা কি মূল্য দেওয়া আছে? এই জিনিসটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য দিয়ে দিছে 1,50,000 টাকা। তার বাবা এই লোককে সোনালী ব্যাংকে 70,000 টাকা এখন জমা রাখতে চায়। এখন 70,000 টাকা জমা রাখতে চায়, তার মানে বর্তমান মূল্য। সোনালী ব্যাংক 12% সুদ দেয়। আচ্ছা, ভালো কথা দিচ্ছে। মেয়াদ শেষে সোনালী ব্যাংক হতে প্রাপ্ত অর্থ দিয়ে নাহিন কি মোটরসাইকেলটি কিনতে সক্ষম হবে, প্রশ্ন করেছে। তো মেয়াদ শেষে সোনালী ব্যাংক কত টাকা দিচ্ছে সেটা বের করতে হবে না আগে? তো উনি রাখতেছে কত টাকা? 70,000 টাকা রেখে আজকে যদি এখন জমা রাখতে চায়, তার মানে এটা হচ্ছে পিভি, বর্তমান মূল্য। আজকে 70,000 টাকা জমা রেখে মেয়াদ শেষে তাহলে কত টাকা হচ্ছে সেটা বের করতে হবে। 5 বছর পরে 70,000 টাকার মূল্য যদি 1,50,000 টাকাকে 50,000 টাকা বরাবর বা এর চেয়ে বেশি হয়, তাহলে মোটরসাইকেল কিনতে পারবে। আর যদি 1,50,000 চেয়ে কম হয়, তাহলে মোটরসাইকেল কিনতে পারবে না। তাহলে একটু দেখি তো, পিবি সমান হলো 70,000 টাকা, আয়ের মান 12% সুদ দেয় বললো না, সমান 0.12, এন এর মান 5 বছর না, 5 বছর। তাহলে বের করতে হবে আমাকে ভবিষ্যৎ মূল্য। এফবি সমান পিবি 1 + i পাওয়ার n। তাহলে 70,000 5 বছর। দেখি কত আসে, একটু বের করে দাও তো দ্রুত। কত আসছে? ধন্যবাদ। 1,23,368 টাকা। এই যে 68, 64, কোনটা? 64 হবে। 64 টাকা। হ্যাঁ, 64 হবে অমিত। 68 হয় না, 364 হবে। আচ্ছা, তাহলে দেখো একটু বিষয়টা। 70,000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর ব্যাংক দিচ্ছে 1,23,000 টাকা। কিন্তু মোটরসাইকেলের দাম কত? মোটরসাইকেলের দাম হচ্ছে 1,50,000 টাকা, বলা আছে অলরেডি। তার মানে 5 বছর শেষে মোটরসাইকেল কেনার জন্য প্রয়োজন 1,50,000 টাকা, আর সোনালী ব্যাংক দিচ্ছে 1,23,364 টাকা। তার মানে মোটরসাইকেলের দামের চেয়ে ব্যাংক হতে প্রাপ্ত অর্থটা কম না? যার কারণে, যেহেতু কম, সেহেতু আমরা মোটরসাইকেলটা কিনতে পারবো না। ঠিক আছে? তার মানে এখানে আমাকে মন্তব্যটা দিতে হবে কিভাবে? আহ সোনালী ব্যাংক হতে প্রাপ্ত অর্থ দিয়ে নাহিন মোটরসাইকেলটি কিনতে সক্ষম হবে না। ক্লিয়ার বিষয়টা? আশা করি
সবার ক্লিয়ার হয়েছে? একটু একটু জানাই, এই এই প্রশ্নটা ক্লিয়ার নাকি একটু জানাই সবাই। প্রশ্নটা যদি ক্লিয়ার হয় তাহলে আজকে আমরা অর্থের সময় মূল্য সম্পর্কে জেনেছি, বর্তমান মূল্য কেন প্রয়োজন এটা সম্পর্কে জেনেছি, ভবিষ্যৎ মূল্য কেন প্রয়োজন এটা সম্পর্কে জেনেছি। এরপরে সরল সুদ, সরল সুদে সরল সুদে কিভাবে কি গণনা করা হয় সেটা সম্পর্কে জেনেছি। এরপরে সূত্রের প্রয়োগ সম্পর্কে দেখিয়েছে। এরপরে আমরা চক্রবৃদ্ধি সুদ কিভাবে গণনা করা হয় সেটা সম্পর্কে জেনেছি। এরপর চক্রবৃদ্ধি সুদ কিভাবে গণনা করা হচ্ছে, সূত্র প্রয়োগের মাধ্যমে কিভাবে এটার ম্যাথ গুলো করা হচ্ছে সে বিষয়ে জানতে পারলাম। দুই একটা বোর্ড প্রশ্ন, ওই টপিক গুলোর আলোকে দুই একটা বোর্ড প্রশ্ন আমরা আলোচনা করেছি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে। হ্যাঁ, আজকে যে টপিক গুলো নিয়ে কথা বলেছি একটু সবাই শেয়ার করে দিব, যাতে বাকিরাও জানতে পারে যারা আসি নাই ক্লাসে, নেটওয়ার্ক প্রবলেম বা কারেন্ট নাই এই সমস্ত কারণে যারা আসতে পারে নাই, তাদের জন্য একটু উপকার করব। এটা আমরা শেয়ার করে দিব ক্লাসটা, বা মেসেঞ্জারে জানিয়ে দিব, মেসেঞ্জারে পাঠিয়ে দিব যারা যারা ক্লাসটা এই এই অর্থের সময় মূল্যের ক্লাসটা করতে ইচ্ছুক তাদেরকে গ্রুপে শেয়ার দিয়ে দিব বা মেনশন দিয়ে দিব, ঠিক আছে, যাতে করে সবাই একটু উপকৃত হয়। আচ্ছা, তাহলে পরবর্তী টপিকটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমরা একাধিকবার চক্রবৃদ্ধিকরণের বিষয় নিয়ে কথা বলবো। আজকে একটু রাখি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ সবাইকে।